হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। মেহেকের যখন মন খারাপ থাকে তখনই তাকে বোঝায় অঙ্কিত যে দেখো তোমার সামনে যে বসে আছে তার প্রতি শুধু কুর্নিশে জানাতে ইচ্ছে করে। গীতা বৌদি যে এত ভালো, ওনার সম্পর্কে সমস্ত কথা, পেপার কাটিং সবটা আমি জোগাড় করে রেখেছি। ওনার মতো একজন লড়াকু মহিলা তোমার পাশে আছে। ভয় কিসের মেহেক? একটুও ভয় পাবে না তুমি। আর আমি তো তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ মেহেক। এবার তুমি আই লাভ ইউ টু বলো। আসলে কি হয়েছে এখন তুমি বলতে পারবে না? আরে তোমরা কথা বলছো তাতে কি? আমি কানে আঙুল দিচ্ছি, দিয়ে বসে আছি, কোনো কথাই তোমাদের শুনবো না, চিন্তা করো না। এরপরে আই লাভ ইউ টু বলে দেয় আর বলে যে দেখো তুমি চিন্তা করবে না, আমাদের বিয়েতে কোনো ব্যাঘ্রা দিতে পারবে না কৃপান। গীতা বৌদির ওপর ভরসা রাখো, সে সব দিক ঠিকই সামলে নিতে পারবে, আমরা এক হবই। তুমি নিজের খেয়াল রেখো। আর এখন নিশ্চয়ই তোমার মুখে হাসি ফুটেছে, সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেছে, আমি আছি তো তোমার পাশে। গুড নাইট বলে রেখে দেয়। গীতা বলে কি ব্যাপার, যত তাড়াতাড়ি সুন্দর করে তোমাকে ওই অঙ্কিতের কাছে পাঠাতে পারবো ততই ভালো, কারণ ছেলেটা খুব ভালো। ও যদি তোমার পাশে থাকে না মেহেক, তোমার আর পৃথিবীতে কাউকে প্রয়োজন হবে না। ও তোমার ভালো বন্ধু, ভালো স্বামী, সব দিক থেকে ও তোমাকে প্রোটেক্ট করবে, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আর তাই বলছি, তোমাদের বিবাহিত জীবনটা যেন সুখের হয় এই কামনাই করি। তবে আমার যে গীতা এলএলবিকে প্রয়োজন, তার মানে আমার কৃপানকে শাস্তি দেওয়াটা খুব দরকার, কারণ ও যেভাবে আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে, তুমি চিন্তা করো না মেহেক। কৃপানের জন্য কি করতে হবে সেটা আমার ভাবনা চিন্তা করা আছে, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। গীতা চলে যায় থানায়। সেখানে গিয়ে বড়বাবুকে বলে যে দেখুন, কৃপানের মতো একজন খারাপ যে মেহেকের পেছনে হাত ধুয়ে পড়ে আছে ওর ক্ষতি করবে বলে, ওকে আঘাত করবে বলে। এখন তো আবার নতুন ট্রেন্ড বের হয়েছে যে একটা ছেলে মেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে গেলে তারা এমন করে যে হয় মেয়েটাকে তুলে নিয়ে যাবে, না হলে মেয়েটার একটা ক্ষতি করে দেবে, না হলে মেয়েটার সামাজিক প্রতিপত্তি নষ্ট করে দেবে। সেটা তো আর হতে দেওয়া যাবে না। আর কৃপানের নামে আমি লোকাল থানায় অভিযোগ করে এসেছি। বড়বাবু, এখন বিষয়টা আপনাকে দেখতে হবে, আপনি বুঝতে পারছেন তো সেটা? গীতা, আপনি একদম চিন্তা করবেন না। আমি কৃপানের কেসটায় বুঝতে পারছি যে আপনি ঠিক জিতে যাবেন, কোনো না কোনো উপায় বের হবেই। তবে আমি অন্য একটা কেসের কথা বলছি। সেটা আবার কি? ঝর্ণা চৌধুরীর কেসটা। সেই কেসে আপনি কিন্তু পা বাড়ালে অনেক বড় ক্ষতি হতে পারে। সেখানে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি জড়িত রয়েছে। কি বলছেন কি আপনি? কোনো প্রমাণ ছাড়া? হ্যাঁ, এই যে কেসের ফাইলটা এখানে রয়েছে, ঢালি ফাইলটা এনে দাও, আপনি পড়ুন। কেসটা স্টাডি করলে বুঝতে পারবেন কখনো অগ্নিজিৎ মুখার্জি কোনো কিছুতে ওইখানে গিয়ে সওয়াল জবাব করেনি। নিজের একজন জুনিয়রকে পাঠিয়ে ডেটের ওপর ডেট নিয়েছে। এটা শুধুমাত্র একটা আইওয়াশ ছিল। মহিলাটির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েও অগ্নিজিৎ মুখার্জি এই কাজটা কোনোভাবেই সম্পন্ন করেনি। তার মানে বুঝতে পারছেন না যে এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি জড়িত? কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিপক্ষের লয়ারদের সঙ্গে মিলে টাকা পয়সা খেয়ে অগ্নিজিৎ মুখার্জি এই কাজগুলো করেছে। তাহলে আপনার কি মনে হয় কি হয়েছে ঝর্ণা চৌধুরীর স্বামীর সঙ্গে? হয়তো ওকে গুম করে দেওয়া হয়েছে সারা জীবনের মতো, তা না হলে ওকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে। তখনই ঝর্ণা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে কান্না করতে লাগে। গীতা বলে কে? পেছন ঘুরে দেখতে পারে ঝর্ণা চৌধুরীকে। আপনি? আড়ি পেতে কথা শোনা আপনার উচিত হয়নি। আপনি এখনো বলবেন অগ্নিজিৎ মুখার্জি সাধু? আপনি তার পেশা নিয়ে কোনো খারাপ কথা শুনতে চান না? আপনারা শ্বশুর বৌমা মিলে যাবেন আর আমি দুধে এক হয়ে আমি আটি হয়ে পড়ে থাকবো? আমার আর কোনো কেস লড়ার কোনো প্রয়োজন নেই। আমি বললাম তো, আমি শাখা সিঁদুর পলা সবটা খুলে গঙ্গায় ভাসিয়ে দেব। আমার স্বামী নেই, সেটা আমি আজ থেকে মেনে নিলাম। বড়বাবু কি বললো আপনি শুনলেন তো ম্যাডাম, যে অগ্নিজিৎ মুখার্জি এই সব কিছুর সাথে যুক্ত আছে। আপনি জোরালো প্রমাণ ছাড়া কোনোভাবেই ওনাকে এরকম করে অপরাধী প্রমাণ করতে পারবেন না। তার মানে দেখলেন, আমি বাড়িতে শাড়ি পরি, ঘর সংসার সামলায়, দায়িত্ব পালন করি বলে নিজের পেশার সঙ্গে আমি কখনো বেইমানি করতে পারবো না। আর আপনাকে বলি ঝর্ণা চৌধুরী, আমি যে কেসটা হাতে নিয়েছি সেখানে যদি কেঁচো খুঁড়তে কেউটোই বেরিয়ে যায় আর সেই কেউটোর বিষে যদি আমি নীলও হয়ে যাই, তাও আমি এই কেসটা লড়বো। কোনোভাবেই কেউ আমাকে আটকাতে পারবে না। আমি আমার নিজের প্রফেশনের বাইরে গিয়ে কারো কথা শুনি না, কোনো সম্পর্ক সম্বন্ধকে তোয়াক্কা করি না, সেটা সবাই খুব ভালো করে জানে। আর আপনিও এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন। দেখুন ম্যাডাম, এর পরের টার্গেট হয়তো গীতা এলএলবি আপনি নিজেই। তার মানে যে কেসে আপনি হাত দিয়েছেন সেখানে অনেক বড় বড় মাথা মুরব্বীরা রয়েছে যারা আপনাকে ছেড়ে দেবে না। এরপরে হয়তো আপনার ক্ষতি করবে বা ঝর্ণা চৌধুরীর। তাই সাবধানে থাকবে। গীতা সবকিছু শোনার পরে অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে অগ্নিজিৎ মুখার্জি রাত্রিবেলা
দেখতে পারে যে অনেকগুলো মিষ্টি নিয়ে যাচ্ছে পদ্ম, ফ্রিজে রেখে দেয়। কারণ নতুন জামাই বাড়িতে এসেছিল, মিষ্টি এনেছে, আরও তার জন্য অর্ডার দিয়ে মিষ্টি বানানো হয়েছে, ফ্রিজে মিষ্টি ভর্তি। অগ্নিজিৎ মুখার্জি ভাবে আজকে রাতের বেলা যেভাবেই হোক মিষ্টি চুরির অভিযান চালাতে হবে। তাই সে মাথায় কাপড় মুড়ি দিয়ে চোর সেজে যখন রাত্রিবেলা সবাই ঘুমায়, মিটু মিটু পায়ে জুতো খুলে ফ্রিজে যায়। সেখানে গিয়ে অনেক হরেক রকমের মিষ্টি, তার পছন্দের সন্দেশটা প্যাকেট থেকে হাতে তুলে নেয় আর এদিক ওদিক দেখাদেখি করে যে কেউ আছে কিনা। তারপরে ভাবে এটা মুখে ঢুকিয়ে নেই। তখনই পদ্ম চলে আসে, বলে কি ব্যাপার বড়বাবু, আপনার না রক্তে সুগার হয়েছে, আপনার আরও অনেক কিছু হয়েছে, আপনি সেগুলোর জন্য মিষ্টি খাওয়া বারণ, আপনি কেন খাচ্ছেন না সব? এই পদ্ম একদম চুপ করে থাক। আর কি কি মিষ্টি আছে বলতো? অনেক রকমের মিষ্টি ভর্তি আছে ফ্রিজে। তাহলে আজকে ভালো করে আমার খাওয়া দাওয়াটা হবে বল। আপনি যদি অসুস্থ হয়ে যান তখন কি হবে? আগে মিষ্টিটা মুখে ঢুকিয়ে নেই, এরপরে সন্দেশটা খেয়ে ফেলে। আপনি চুরি করে সন্দেশ খেলেন, তাতে কি? নিজের বাড়িতে আবার কেউ চুরি করে নাকি? ইচ্ছে হয়েছে ফ্রিজ খুলে খেয়ে নিয়েছি, তাতে কি? কোনো কথা একদম বলবি না পদ্ধতি। উকিল দিদিমণি যদি জানতে পারে? না, কোনোভাবেই জানবে না। গিনি এদিকে শাড়ি পরেছে, সুন্দর করে সাজগোজ করছে আর সার্থিককে ডাকছে, বলছে এই কোথায়, কি ব্যাপার, একটু এসো হেল্প করে দাও। সার্থিক বলে কি ব্যাপার, এরকম করে ডাকাডাকি কেন করছো? আমার শাড়ির কুচিটা একটু ধরে দাও, আমি পারবো না। দেখো, সব পুরুষদেরই একটা নিয়ম রয়েছে, তারা শাড়ির কুচি ধরে, তাহলে তুমি কেন ধরতে পারবে না? তোমাকেও ধরতে হবে। তুমি ধরো বলছি। না ধরবো না, তাহলে তোমার বাপকে দিয়ে ধরাবো। কি বললে? হ্যাঁ। এই বলে বাবা বাবা বলে চিৎকার করতে লাগে। তখনই অগ্নিজিৎ মুখার্জি চলে আসে, বলে কি হয়েছে বৌমা? দেখুন না, আপনার ছেলে আমার কুচি ধরছে না। কুচি মানে? শাড়ির কুচি। ইয়ে মানে আমিও তো তোমার শাশুড়ির শাড়ির কুচি সারা জীবন ধরেছি, এটা স্বামীদের প্রত্যেকটা কর্তব্য। তুমি কেন করবে না? বড় ছেলে আমার একটা গাধা হয়েছে, যাও বই শাড়ির কুচি ধরো। এটাই তো ভালোবাসা? আপনার ছেলের তো কোনো ভালোবাসাই নেই, সে শুধুমাত্র নিজের পিয়ে অ্যালিং নাকি তার শুধু হাঁটু দেখে, তার পা দেখে। এর সব কিছু দেখলে কি কখনো নিজের বউয়ের প্রতি ভালোবাসা জন্মাবে? কি বললে? তোমার পা কিন্তু মেরে খোড়া করে দেবো সার্থিক। তোমার এত বড় স্পর্ধা, বাড়িতে এত সুন্দরী একটা বৌমা থাকতে তুমি অন্য মেয়ের দিকে তাকাও? ড্যাডি এসব মিথ্যে বলছে। ও কি বলেছে জানো? যে আমি যদি শাড়ির কুচি না ধরি তাহলে আমার বাপকে দিয়ে ধরাবে। কি, আমি ঠিক বলিনি? দেখুন না বাবা, আপনার ছেলে আমার সঙ্গে একটু রোমান্স করে না, কোনোভাবেই আমার কোনো কাজ করে না, তাহলে আমি কি ওকে ভালোবাসবো? তাহলে কি করে রোমান্স হবে? ঠিক আছে, এখন থেকে তোমাদের এই সব ছোটোখাটো ঝামেলায় আমাকে আর ডাকবে না, এগুলো তোমরা দুজনেই মিটিয়ে নিতে পারবে, এগুলো কোনো ব্যাপার হলো নাকি? অগ্নিজিৎ মুখার্জি চলে যায়, নিচে গিয়ে নাচানাচি করে যে তার বড় বৌমা এবং বড় ছেলে সেটিং করাতে সে সক্ষম হচ্ছে। গিনি শাড়ির কুচি ধরা হয়ে গেলে সার্থিককে বলে, তুমি যাচ্ছ কেন? কোথায়? কি করব? আমার এই শাড়িটার এই জায়গায় একটু পিনটা লাগিয়ে দাও। আমি কি তোমার এই সমস্ত চাকরি করব? তাহলে তোমার বাবাকে আরেকবার ডাকি। না, তুমি কি শুরু করেছো বলো তো? আমার পিএকে নিয়ে আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। যখন শাড়ির আঁচলটা লাগাচ্ছিল তখন সার্থিক গিনির পারফিউমে একদম পাগল প্রায়, এতটা ভালো লাগছিল তার। গিনি বলে, কি ব্যাপার, ভালো লাগছে তো? হ্যাঁ। তাহলে আমি একটু একটু করে তোমার চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি সার্থিক। একদিন তুমি আমার হবে, আমার প্রেমে রঙিন হবে এবং আমার ভালোবাসার রঙই তোমার ওপর চড়বে। সেদিন আমি দেখতে চাই যে আসলে তুমি কি করে আমাকে ছেড়ে থাকো, আর তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। যাও, এখন আমি শাড়ি পরতে হেল্প করলাম, তুমি যাবে ওই কবির সঙ্গে, তাই না? যে তোমাকে নীল জলে ভাসিয়ে দেবে, সমুদ্রে ডুবিয়ে দেবে, আবার চুবিয়ে ধরবে শিশিরে। এই সমস্ত কবিতাই তো উনি লেখেন। আর তার জন্য সারাদিন কানে হেডফোন লাগিয়ে তুমি ওর সঙ্গে কথা বলো। এখন আবার ডেটিংয়ে যাচ্ছ, আমি যদি বলে দেই তখন কি হবে? তুমি ওর সঙ্গে ডেটিং করে ঘুরে বেড়াবে। ডেটিং করে সেটিং, বুঝতে পারছো না? তুমি তো ভালোই বাসো না, তাহলে আমাকে তো কিছু করতে হবে, তাই আর কি। গীতা ঝর্ণা চৌধুরীকে যে কথা দিয়েছে সে কেসটা লড়বে, তার জন্য সে লড়াই করে যাবে। কোর্টের মধ্যে ভজন উস্কানি দেয়, ঝর্ণাকে বলে যে দেখুন, ওদের শ্বশুর এবং বৌমার মধ্যে অনেক মিল, গীতা এলএলবি এই কেসটা নাও লড়তে পারে, কেসের দায়িত্ব নিয়েছে ঠিকই, তারপরে কি ঘটবে আমি জানি না, আপনি কিন্তু সাবধান হয়ে থাকবেন। এদিকে গীতা অগ্নিজিৎ মুখার্জির কাছে যখন আসে সমস্ত কথা বলে এবং জানায় যে বাবা এই কেসটা আমি লড়বো। অগ্নিজিৎ মুখার্জি সাফ জানিয়ে দেয় গীতা এই কেস লড়তে পারবে না, যদি লড়ে তাহলে তার সঙ্গে কোনো সম্পর্ক অগ্নিজিৎ মুখার্জি রাখবে না, গীতার মুখও দেখবে না, এমনকি এই কেসটা অগ্নিজিৎ মুখার্জি গীতার বিরুদ্ধে হয়ে লড়বে। যে কেসের জন্য কোনোদিনও নিজে কোর্টে দাঁড়ায়নি, আজকে সেই কেসে নিজে কোর্টে দাঁড়িয়ে গীতার বিরোধিতা করবে। এতদিন দুজনে মিলে কেস লড়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন দুজনে আলাদা আলাদা হয়ে কেস লড়বে। তাদের এটাই সিদ্ধান্ত। কি হতে চলেছে
গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে। গীতা কানে আঙ্গুল দিল, অগ্নিজিৎ ছদ্মবেশে পদ্মের হাতে ধরা পড়ল। আজকে যেভাবে অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা মুখোমুখি ফাইট করছে, সেই সবকিছুর মূলে কিন্তু ভজন মিত্তির। সে নানাভাবে এমন কলাকৌশল খাটাচ্ছে যাতে করে ঝর্ণা চৌধুরীর কেসটা নিয়ে অগ্নিজিৎ মুখার্জি এবং গীতার সম্পর্ক খারাপ করা যায়। আর এর প্রতিদ্বন্দ্বী হিসাবে ফয়দা নিয়ে ভজন এমন কিছু কিছু কাজ করবে যেগুলো গীতা ভাবতেও পারছে না। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।